আমি স্তব্ধ নয়নে তাকিয়ে আছি ইলান ভাইয়ার দিকে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ইলান ভাইয়া অনেকটা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, গালের পাশে ৩টা সেলাই। আমাকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, তুমি এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছো কেন? কে এসছে? রুদ্র দরজার সামনে ইলান ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থির হয়ে গেল। স্তব্ধ নয়নে অনিমেষ তাকিয়ে আছে ইলান ভাইয়ার দিকে। রুদ্র ইলান ভাইয়ার দিকে এক হাত বাড়িয়ে দিল। ওনার হাতটা অসম্ভব রকম কাঁপছে। ইলান ভাইয়াকে ছুতে গিয়েও ছুতে পারছে না। ওনার হাতটা যেন থর থর করে কাঁপছে। ইলান ভাইয়া খপ করে রুদ্রর হাতটা ধরে ফেললেন। আমি ইলান, তোর সামনেই দাঁড়িয়ে আছি। আমাকে ভেতরে আসতে দিবি না? ইলান ভাইয়ের গলা শুনে ইতিমধ্যেই রুনা আপু আর আন্টিও ছুটে এসছে। দুজনেরই আঁখি অশ্রুতে জল টলমল করছে। শরীর দুর্বল থাকা ইলান ভাইয়া পড়ে যেতে নাই। পড়ে যাওয়ার আগেই রুদ্র ইলান ভাইয়াকে খপ করে ধরে ফেলে। ইলান ভাইয়া সবার দিকে তাকিয়ে অমায়িক হাসে। ইলান ভাইয়ার মুখে সব সময় হাসি লেগেই থাকে। আজকেও তার ব্যতিক্রম হলো না, ঠিক করে দাঁড়াতে পারছে না। কিন্তু ওনার মুখে মুচকি হাসি লেগেই আছে, চোখ দুটো ছলছল করছে। হয়তো এতদিন পর নিজের পরিবারের মানুষগুলোকে দেখে কেমন রিয়াকশন দেবে বুঝতে পারছে না। রুদ্র আর রুনা আপু ইলান ভাইয়াকে ধরে ধরে ভেতরে নিয়ে যায়। আমিও দরজা লাগিয়ে ওনাদের পেছন পেছন আসি। ইলান ভাইয়াকে নিয়ে সোজা রুমে যান। ইলান ভাইয়াকে আধছোয়া করে বিছানায় বসাতেই রুনা আপু আর আন্টি ঝাঁপিয়ে পড়ে ইলান ভাইয়ার বুকে। হু হু করে কেঁদে দেয় দুজনেই। ইলান ভাইয়া দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। এত সহজে কে কান্না থামে? এতদিনে জমে থাকা চোখের অশ্রু আজকে উপচে পড়ছে। রুনা আপু কান্না জড়িত কণ্ঠে বলে, এতদিন তুমি কোথায় ছিলে? এই কয়েকটা দিন আমার আর মার কিভাবে কেটেছে তুমি জানো? তোমার হাতে পায়ে এত আঘাত কেন? কি হয়েছিল তোমার? তোমার কান্না বন্ধ করো প্লিজ, আমি তো ফিরে এসেছি। দেখো আমি একদম ঠিক আছি, হাত পায়ে একটু চোট লেগেছে শুধু। ইলান ভাইয়া অনেক কিছু বলে দুজনকে শান্ত করে। রুনা আপু বাচ্চাদের মতো বিহেভ করছে, কতদিন পর নিজের ভালোবাসার মানুষকে কাছে পেল। ইলান ভাইয়া রুদ্রকে উদ্দেশ্য করে বলে, আমি আসাতে কি তুই খুশি হসনি? আমার থেকে এত দূরে কেন দাঁড়িয়ে আছিস? রুদ্র গিয়ে ইলান ভাইয়াকে জড়িয়ে ধরে। তুই নিজেও জানিস না তোকে ছাড়া আমার এতগুলো দিন কিভাবে কেটেছে। প্রতিটা মুহূর্তে তোর স্মৃতি আমাকে তাড়া করেছে। যেদিন থেকে তোর সাথে আমার পরিচয় তারপর থেকে একটা দিনও আমি তোকে ছাড়া আমি থাকিনি। তোর মৃত্যুর খবর শুনে আমাদের কি অবস্থা হয়েছিল ভাবতে পারছিস? মানে আমার মৃত্যুর মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র ইলান ভাইয়াকে সব কিছু খুলে বলে। ওই দিন তোর সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম, ঠিক তখনই একটা গাড়ি আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায় আর আমি মুখ থুবড়ে নিচে পড়ে যাই। চোখ জোড়া বন্ধ হওয়ার আগে দেখতে পাই কয়েক জোড়া পা আমার দিকে এগিয়ে আসছে। তারপরে যখনই চোখ খুলি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। কতদিন পর জ্ঞান ফিরেছিল সেটা বলতে পারবো না, কিন্তু বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারিনি। জাস্ট এক পলক হসপিটালটা দেখতে পাই। পরের বার যখন চোখ মেলে তাকাই তখন নিজেকে গুদাম ঘরের মতো একটা জায়গায় আবিষ্কার করি। আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল, চারপাশে ছিল ভাঙা জিনিসপত্র। বাইরে থেকে আসা আগন্তুকদের কণ্ঠ শুনে বুঝতে পেরেছিলাম তারা বেশ কয়েকজন মিলে আমাকে পাহারে দিচ্ছে আর আমাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে আসা হচ্ছে। দিনে 1 থেকে 2 বার খাবার দিত। খাবারের দিতে আসলেই অল্প কিছুক্ষণের জন্য হাত পা খুলে দিত। আজকে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসি। তুই জানিস তোকে কে ওখানে আটকে রেখেছিল বা তাকে দেখেছিলি? না, কে আমাকে হসপিটাল নিয়ে গেছিল বা কার কথায় আমাকে কিডন্যাপ করা হয়েছিল কিছুই আমি জানি না। আমি একটু আসছি, তুমি এখানেই থেকো। এখান থেকে কোথাও যাবে না, আমি এসে তোমাকে নিয়ে যাব। একদম পাকনামি করে একা যাওয়ার চেষ্টা করবে না। আমি ডক্টরকে ফোন করে দেব, ডক্টর এসে ইলানকে দেখে যাবে। উনি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে চলে গেলেন। ইলান ভাইয়া নড়ে চড়ে বসে বলে, আজকে কয় তারিখ? আমি ঠিক আন্দাজ করতে পারছি না। আজকে কয় তারিখ? আমি কয়দিন অজ্ঞান ছিলাম সেটাও জানি না। আমি ফট করে বলে উঠি, 13 তারিখ। তার মানে আজকে তোমার রেজাল্ট দিয়েছে, কংগ্রেস। আমার রেজাল্ট না শুনেই আপনি আমাকে কংগ্রেস করছেন? আমি জানি তুমি ভালো রেজাল্ট করেছো। তুমি কখনো খারাপ রেজাল্ট করতেই পারো না। রুনা রিয়াকে আমার আনা গিফটটা দিয়েছো? রুনা আপু মাথা নেড়ে সম্মতি জানায়। আমি আর আন্টি ইলান ভাই আর রুনা আপুকে স্পেস দিয়ে চলে যাই। রুদ্র ডক্টরকে ফোন করে দিয়েছে আর কিছুক্ষণের মাঝে ডক্টর চলে আসবে। রুদ্র আমাকে মেসেজ করে দিয়েছে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। পাশের বাসা থেকে রিনরিনে সাউন্ডে গান ভেসে আসছে। পাশের বাসায় কখনোই উচ্চস্বরে গান বাজায় না। আজকে 14ই ফেব্রুয়ারি। এদিকে ভ্যালেন্টাইন্স ডে আর একদিকে পহেলা ফাল্গুন। আর আমি বইয়ের পাতায় মুখ ডুবিয়ে বসে আছি। আগামীকাল পরীক্ষা আছে কোচিংয়ে।
ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমার কখনোই উচ্ছ্বাস ছিল না। আমার মতে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। ভালোবাসার মানুষটা ভালোবেসে পাশে থাকলে প্রত্যেকটা মুহূর্তে ভ্যালেন্টাইন্স ডে হয়ে ওঠে। আমার যত উচ্ছ্বাস হচ্ছে পহেলা ফাল্গুন নিয়ে। পহেলা ফাল্গুন আর পহেলা বৈশাখের জন্য আমি প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি। বান্ধবীদের সাথে শাড়ি পরে ঘুরে বেড়াই। রিক্সা করে ঢাকা শহরের অলিগলি ঘুরে বেড়াই। হাসানের নতুন বছর, নতুন গার্লফ্রেন্ড পাওয়ার ট্রিট। এবার হয়তো আর হাসানের কাছ থেকে ট্রিট পাওয়া হবে না। হাসান আমাদের থেকে দূরে সেই কমলাকান্দা অবস্থান করেছে। আমার সব ফ্রেন্ডরা যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। চাইলেও সবাই একসাথে হওয়া সম্ভব না। যদিও সবাই আসে তবুও ডাক্তারবাবু আমাকে যেতে দেবে না। উনি তো আমাকে বাসা থেকে এক পা একা হাঁটতেই দেবে না। আর উনি নিজেও আমাকে নিয়ে যাবেন না। আমার স্বপ্ন ছিল বিয়ের পর প্রথম বসন্তে আমার হাজবেন্ডের হাতে হাত রেখে ঢাকা শহরের অলিগলি হেঁটে বেড়াবো। আমি বাসন্তী কালারের শাড়ি পরবো আর উনি বাসন্তী কালারের পাঞ্জাবি। উনি আমার খোঁপায় বেলি ফুলের মালা জড়িয়ে দেবেন, কিন্তু ডাক্তারবাবুর দ্বারা এসব জীবনেও সম্ভব না। উনি তো আস্ত একটা আনরোমান্টিক, রোমান্টিকের রও বোঝে না। এবার ফাল্গুনটাই হয়তো আমার বইয়ের সাথে পালন করতে হবে। আহা, এত দুঃখ আমি কই রাখি। আমি যখন দুঃখ বিলাস করতে ব্যস্ত তখনই রুদ্রের আগমন ঘটে। পড়া রেখে আমাকে এভাবে বসে থাকতে দেখে রুদ্র আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি সমস্যা? পড়া রেখে মুখটা এমন করে রেখেছো কেন? জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কিন্তু কেউ বসন্ত বিলাস করতে নিয়ে গেল না। এত দুঃখ আমি কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। একটা বালতি এনে দেই, সেটাই ভরে রাখো। যদি বালতিতে না হয় তাহলে একটা ড্রাম এনে দেই, সেটাই তোমার দুঃখগুলোকে ভরে রাখো। মজা নিচ্ছেন? একদম ফাজলামো করবেন না। আজকে একটা জামাই নেই বলে এমন একটা ভালোবাসার দিনেও বই নিয়ে বসে আছি। আহা কি দুঃখ! উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলেন, তোমার জামাই নেই? তাহলে আমি কে? আপনি তো আমার খালাতো ভাই। উনি এক ভ্রু উঁচু করে বলেন, আমি তোমার খালাতো ভাই? হ্যাঁ, খালাতো ভাই নন তো কি। খালাতো ভাই বলেই তো এমন একটা দিনেও বই নিয়ে বসিয়ে রেখেছেন। জামাই হলে তো আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ঘুরে বেড়াতেন, নিজের হাতে ফুচকা খাইয়ে দিতেন, বসন্তের এই দিনে পড়ন্ত বিকালে হাতে হাত রেখে হাঁটতে। একটু আধটু রো। আমার কথা সম্পূর্ণ করার আগে আমাকে ধমক দিয়ে বলে ওঠেন, চুপচাপ পড়তে বসো। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। মেডিকেলে চান্স না পেলে তোমার খবর আছে। আমি চেয়ার ছেড়ে বিছানায় বসতে বসতে ওনাকে উদ্দেশ্য করে বললাম, আজকে এসব থ্রেড ট্রেড দিয়ে কোনো কাজ হবে না। আজকে আমি কিছুতেই পড়তে বসবো না। আজকে আমার মনে বসন্তের হাওয়া বইছে। প্রেম প্রেম ফিলিংস আসছে। আজকে বসন্তের হাওয়ায় হাওয়ায় প্রেম বইছে। এমন একটা দিনে আমি কিছুতেই বই নিয়ে বসে থাকবো না। কি করবে তুমি? এই তো এখন শাড়ি পরে সেজে গুজে রেডি হব। ত্রয়ীকে একটা ফোন দিয়ে বলবো শাড়ি পরে পার্কে চলে আসতে। সেই লেভেলের একটা হ্যান্ডসাম ছেলে দেখে পটিয়ে নেব। ছেলেটাকে নিয়ে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই উনি আমার মুখ চেপে ধরেন। আমার চোখে চোখ রেখে বলেন, হুশ, কোনো কথা নয়। আমাকে ছাড়া অন্য ছেলেকে নিয়ে ঘোরা তো অনেক দূর। অন্য ছেলের সাথে ঘোরার কথা কল্পনাতেও আনবা না। তোমার জীবন রুদ্রময়, তাকে ছাড়া অন্য কিছু ভাবনাতেও আনার দুঃসাহস দেখিও না। এইভাবে মুখ চেপে ধরায় দম বন্ধ হয়ে আসছে। মুখের ওপর থেকে ওনার হাতটা সরিয়ে দিলাম। বুকে হাত দিয়ে কয়েকবার নিঃশ্বাস নিয়ে ওনাকে বললাম, এইভাবে কেউ মুখ চেপে ধরে? এক্ষুনি তো দম বন্ধ হয়ে মারা যেতাম। আমি অন্য ছেলেদের সাথে ঘুরলে আপনার সমস্যা কি? এক মিনিট, এক মিনিট, আপনি কি কোনোভাবে আমাকে নিয়ে জেলাস? কোনো জেলাস টেলাস নয়। তোমার মতো একটা পুচকি মেয়েকে নিয়ে জেলাস হব আমি? এটা তোমার কল্পনাতেই সম্ভব, বাস্তবে নয়। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বসন্ত বিলাস করিয়ে নিয়ে আসি। দেরি করলে কিন্তু তোমাকে রেখেই চলে যাব। কথাগুলো বলেই উনি ধূপ ধাপ পা ফেলে চলে গেলেন। উনি যেতেই আমি খুশিতে লাফিয়ে উঠলাম, খুশি মনে রেডি হতে শুরু করলাম। নিরামিষ মানুষের সাথে থাকলে আনন্দ করা সম্ভব নাকি? উনি আমাকে নিয়ে ঘুরতে এসছেন ঠিকই, কিন্তু ওনার সম্পূর্ণ নজর ফোনের দিকে। আমার বিরক্ত লাগছে। বর্তমানে আমরা পার্কে অবস্থান করছি। উনি আমার হাত ধরে ফোন স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছেন। মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি আসলো। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। আমাদের থেকে বেশ কয়েক হাত দূরে একটা ছেলে গাছের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। ছেলেটাকে দেখে আমি চট করে চিনে ফেললাম, কারণ ছেলেটা আমাদের কলেজেই পড়ে, আমার 1 বছরের জুনিয়র। আমি রুদ্রকে বললাম, ইস দেখুন ছেলেটা কত কিউট, কি হ্যান্ডসাম। রুদ্র আমার কথা শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়। তারপর আমার দৃষ্টি অনুসরণ করে সামনে ছেলেটার দিকে তাকাতেই ওনার চোয়াল শক্ত হয়ে গেল। আমি ওনার দিকে এক ঝলক তাকিয়ে আবার ছেলেটার দিকে তাকালাম। ছেলেটাকে দেখে আমি ক্রাশ খেয়ে ফেলেছি। দেখুন কি সুন্দর সিগারেট টানছে। আহ, এই দিলে লাগছে। উনি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আমার হাত ধরে টানতে টানতে শুরু করলেন। আরে কি হলো? এভাবে আমাকে নিয়ে টানাটানি করছেন কেন? বাসায় যাব এক্ষুনি। এক্ষুনি বাসায় যাব কেন? আমরা তো মাত্রই আসলাম, কিছুই তো ঘোরা হলো না। অনেক ঘোরাঘুরি করেছো, আর ঘুরতে হবে না। আর ঘুরতে না দেন, অ্যাটলিস্ট ছেলেটার সাথে পরিচয় হতে দিন। আচ্ছা, পরিচিত হতে না দিন, ফোন নাম্বারটা তো নিতে দেবেন নাকি?
আমার কথা শুনেই উনি আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। ওনার দৃষ্টি থেকে আমি চুপ করে গেলাম, কিন্তু মনে মনে ভীষণ মজা পাচ্ছি। ওনাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে। ৩ ঘন্টা হয়েছে বাসায় এসছি। বাসায় এসে উনি আমার সাথে একটা কথাও বলেননি। যা কাজ করছিলেন সব শব্দ করে করে করছিলেন। ওনার রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিলেন জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে রেখে। মুখে কিছু না বললে ওনার কর্মকাণ্ডে মনে মনে হাসছিলাম। আমি বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছি, আর উনি টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে কিসব ফাইলপত্র দেখছেন। সামনে বই থাকলে কি হবে, আমার মনোযোগ তো বইয়ের থেকে বেশি ওনার দিকে। ওনাকে ভীষণ খোঁচাতে ইচ্ছে করছে, ওনাকে আবার না রাগিয়ে দিলে আমার শান্তি লাগে না। আমি গুনগুনিয়ে গান গাইতে শুরু করলাম। উনি বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি তোমার? পড়া রেখে গান কেন গাইছো, আর আজকে এমন বাদরামো কেন করছো? কি করব বলুন? মনে প্রেমের হাওয়া লেগেছে। চোখ বন্ধ করলে ওই ছেলেটার মুখ ভেসে উঠছে। বইয়ের দিকে তাকালে ওই ছেলেটার মুখ দেখতে পাচ্ছি। বারবার মনে পড়ছে ছেলেটার সিগারেট টানা দৃশ্যটা। কি সফটলি সিগারেট টানছে, ঠোঁট দুটো কি। ওনার হাতের ফাইলটা উনি ঠাস করে রাখলেন। আমি চমকে উঠলাম। বেশ বুঝতে পারছি উনি ভীষণ রেগে গেছেন। A+ পেয়েছো বলে মহাভারত অশুদ্ধ করে ফেলোনি। গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনো বাকি। লাফালাফি ছেড়ে দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। মেডিকেলে চান্স না পেলে আমি তোমার ছেলেদের উপরে ক্রাশ খাওয়ার শখ মিটিয়ে দেব। উনি রাগে গজগজ করতে করতে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসলাম। এই লোকটাও আমার জন্য জেলাস হচ্ছে। আমার মুখে অন্য কারো কথা শুনে রেগে যাচ্ছেন। রিদি আপুর কোলে মাথা রেখে শুয়ে আছি। রিদি আপু মমতার সহিত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিদি আপু আর নিধি একটু আগে এসেছে। রিদি আপু আমাকে জিজ্ঞেস করে, মন খারাপ? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। সত্যিই ভীষণ মন খারাপ। কেন? জানি না, আমার মন খারাপের কোনো কারণ লাগে না। আমার যখন তখন মন খারাপ হয়ে যায়। রুদ্রকে এতটা স্বাভাবিক দেখে আমার ভীষণ ভালো লাগছে। রুদ্র যখন তোকে বিয়ে করবে না বলে দেয়, তখন আম্মু রুদ্রকে জোর করলেও আমি রুদ্রকে জোর করিনি। আমি জানি রুদ্রের মতের বিরুদ্ধে কোনো কাজ করলে এর ফল কতটা ভয়ানক হতে পারে। হঠাৎ রুদ্র রাজি হয়ে যায়। রুদ্র তোকে বিয়ে করবে, যেটা আমাকে ভীষণ অবাক করে দেয়। রুদ্রর নাকে হ্যাঁ করা যার তার কাজ নয়। এখানে আম্মুর কারসাজি আছে, সেটা আমি আম্মুর মুখ দেখে বুঝতে পেরেছিলাম। কিন্তু তোকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছিল। রুদ্র বিয়ের পর তোর সাথে কি করবে এটা ভেবেই আমি কুঁকড়ে যাচ্ছিলাম। রুদ্র যদি তোর উপরে সবটা রাগ উগরে দেয়, সেটা নিয়ে ভীষণ ভয় হচ্ছিল। কিন্তু রুদ্র তোর সাথে তেমন কোনো খারাপ আচরণ করেনি। আস্তে আস্তে তোর সাথে মানিয়ে নিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি এটা নিয়ে। আপু আমার মাথার চুলগুলো নাড়িয়ে দেয়। হুট করে আমার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, আমার ভাইয়ের সাথে তো ভালোই রোমান্স করছিস। তার দেওয়া চিহ্ন সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিস। আমার ঘাড়ের দিকে ইশারা করে বলে। আমি আপুর দিকে তাকিয়ে মেকি হেসে বলি, এত ফাস্ট না দৌড়ে একটু স্লো যাও। এটা তোমার ভাইয়ের দেওয়া না, তোমার মেয়ের দেওয়া চিহ্ন। তোমার ভাই করবে রোমান্স? তোমার ভাই রোমান্সের রও বোঝে না। একদম আমার ভাইকে অপমান করবি না। ভাইয়ের জন্য দরদ উতলিয়ে পড়ছে। ভাইয়ের কথা বাদ দিয়ে এই বোনের একটু সেবা করো। মাথায় একটু হাত বুলিয়ে দাও। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, একটু ঘুমোবো। রুদ্র আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমি পিছিয়ে যাচ্ছি। আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? রোমান্স করবেন না? আপনি রোমান্স সম্পর্কে A to Z সব বোঝেন। আমি তো রোমান্সের রও বুঝি না, তাই না? আপনার তো রোমান্স করার অনেক শখ। আসেন রোমান্স করি। সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আপনার কোনো ভুল হয়নি, ভুল তো আমার হয়েছে। ঘরে এত সুন্দর বউ থাকার পরেও তার দিকে ভালো করে তাকায়নি। এত সুন্দর একটা বউ থাকলে রোমান্স না করে থাকা যায়? উনি কথাটা বলেই ঠোঁট কামড়ে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলেন। ওনার এমন দৃষ্টি দেখে বুকের ভেতরটা ধরফর ধরফর করছে। উনি ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিলেন। ওনার এক হাত ভাঁজ করে আমার একপাশে রাখেন। হাঁটুর উপরে ভর দিয়ে আমার দিকে ঝুঁকে আসেন। আমার হাত পা প্রচণ্ড রকম কাঁপছে। এর আগে তো এমন হয়নি। উনি আমার খুব কাছে চলে এসেছেন। হুট করে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। অসহ্যকর মাথা ব্যথা। মাথা ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। হঠাৎই মাথা ব্যথার কারণটা বুঝলাম না। উনি আমার খুব কাছে আসতে গিয়েও থেমে গেলেন। আমার চোখের অশ্রু দেখে অস্থির হয়ে পড়লেন। আমার চোখের পানি মুছে দিতে দিতে ভীত গলায় বললেন, এরিয়া কি হয়েছে? কান্না করছো কেন? আমি জাস্ট তোমার সাথে ফাজলামো করছিলাম। তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? প্লিজ কান্না অফ করো। রুদ্র, হ্যাঁ বলো কি হয়েছে? রুদ্র, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অসহ্যকর মাথা ব্যথা। মনে হচ্ছে মাথার নিউরনগুলো ছিঁড়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি ওনার কলারের কাছে শার্টটা চেপে ধরলাম। ওনার শার্টের একটা বাটানো ছিঁড়ে গেল। উনি এক হাতে আমাকে ধরে রেখেছেন, আর এক হাতে কাউকে ফোন করে যাচ্ছেন অনবরত। কেটে গেছে অনেকগুলো দিন। পরিবর্তন না হলেও পরিবর্তন তো একটু হয়ই। মানুষ মাত্রই পরিবর্তনশীল। এরই মাঝে কয়েকবারই আমাকে মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কে বা কারা আমাকে মারতে চায় সেটা আমারও অজানা।
রুদ্র আমার কাছ থেকে যে কিছু একটা লুকোচ্ছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। বেশ কয়েকটা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছি, প্রিপারেশন ভালো ছিল, পরীক্ষাও ভালো দিয়েছি, বাকিটা আল্লাহর হাতে। 2 দিন হয়েছে আমাদের বাসায় আসছি। রুদ্র প্রথমে আসতে দিতে চায়নি, কিন্তু লাস্ট পর্যন্ত উনি আর মামুনির সাথে পেরে উঠলেন না, তাই বাধ্য হয়ে আমাকে এখানে আসতে দিয়েছেন। ওনার নিষেধাজ্ঞা আমার উপর থেকে তুলে নেননি, যাবার আগে বারবার বলে গেছেন আমি যেন বাসা থেকে একা বের না হই। কিন্তু আমি ওনার কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছি। উনি চলে যাবার পর থেকে বাঁধনহারা পাখির মতো উড়ে বেড়াচ্ছি। আজকে ত্রয়ীকে ফোন করে বলেছি গ্রন্থাগারে আসতে। কতদিন হলো একসাথে 2 বান্ধবীর সময় কাটানো হয় না, গল্প করা হয় না। আজকে একটা কালো রঙের ড্রেস পরলাম, এটা উনি গিফট করেছিলেন। পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপহার হিসাবে এই ড্রেসটা দিয়েছিলেন। ড্রেসটা আর পরা হয়নি, কিন্তু আজকে কেন জানি ভীষণ পরতে ইচ্ছে করছে। রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে এলাম। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি গলি দিয়ে। দুই পাশে বড় বড় বিল্ডিং। গলির শেষ মাথা পর্যন্ত যেতেই ত্রয়ী ফোন করে বলে আজকে সে আসতে পারবে না, তাদের বাসায় তার ফুফি আসছে। আরো অনেক মেহমান আসছে, বাসায় অনেক কাজ, তার আম্মু একা হাতে সব করতে পারবে না, তাই সে আসতে পারবে না। তার জন্য সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। আমি শুধু মুচকি হাসলাম। এই মেয়েটা যে আমাকে ভীষণ ভালোবাসে সেটা আমি জানি। আমি রাগ করলে ওর কষ্ট হয়। আমি আবার আনমনে হাঁটতে শুরু করলাম। এখন আর বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছি। গলি পেরিয়ে মেন রোডে রাস্তার ওঠার আগেই কেউ একজন আমার হাত টেনে ধরে। আমি ঘাটটা হালকা ঘুরিয়ে পেছনে তাকালাম। আমার ঠিক পেছনেই আমার হাত ধরে দাঁড়িয়ে আছে বিহান। বিহানকে দেখেই মেজাজটা খারাপ হয়ে গেল। আমি বিহানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই বিহান আমার হাত ছেড়ে দেয়। অতঃপর অনুনয় করে বলে, প্লিজ রিয়া, চিৎকার করো না, তোমার সাথে আমার কিছু কথা ছিল, প্লিজ একটু শুনবে। একদম না, আমি আপনার মতো মানুষের সাথে কোনো কথা শুনতে চাই না। আপনার মতো একজন নিজ মনের মানুষের কথা আমি শুনতে চাই না। আপনি মেয়েদের কি মনে করেন, বাজারের পণ্য? মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করা যায়? আপনার লজ্জা করে না যে মেয়েটাকে এঙ্গেজমেন্টের দিন সবার সামনে অপমান করেছেন? তার সাথে কথা বলতে, যার জন্য আমাকে অপমান করেছিলেন, তার সাথেও তো বিয়েটা ভেঙে দিয়েছেন। আসলে আপনাদের মতো ছেলেরা এরকমই হয়, একজনকে দিয়ে তাদের হয় না। বিহানের মুখ মলিন হয়ে আসে। চোখ দুটো জলে টলমল করছে। আমার দিক থেকে চোখ নামিয়ে মলিন গলায় বলে, কিছু না করেও আমি আজকে সবার কাছে দোষী। তোমার কাছে, বাবা মা, আত্মীয় স্বজন, সবার কাছে। আমার দোষ এটাই, একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম। থাক সেসব কথা, তোমাকে জাস্ট কয়েকটা কথা বলার ছিল, একটু শোনো প্লিজ। আমি আশেপাশে তাকালাম। চলার পথে অনেকেই আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। পরিচিত কেউ আমাকে বিহানের সাথে দেখলে সমস্যা হতে পারে, তাই আমি বিহানকে বললাম, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ভালো দেখায় না। সামনে একটা ক্যাফে আছে, ওঠাতে চলুন, কিছু অর্ডার করি। না, আমি কিছু খাবো না, আপনার জন্য অর্ডার করতে পারেন, কথাগুলো একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। বিহান আমার দিকে তাকিয়ে আলতো হাসে, তারপর নিস্তেজ গলায় বলে, সারা পৃথিবীর মানুষের চোখে অপরাধী হয়ে থাকলেও আমি তোমার চোখে অপরাধী হয়ে থাকতে চাই না। সহানুভূতি জিনিসটা আমার বরাবরই অপ্রিয়। আমি জীবনে কখনোই চাইনি কেউ আমাকে দয়া করুক, আমার পরিস্থিতি দেখে তার মনে আমার জন্য সহানুভূতি জন্মাক। জীবনের এতগুলো বছর পার করার পর মনে হলো তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখার চেয়ে সহানুভূতি দেখাও শান্তি। জীবনের 27টা বছর কাটানোর পর এক বাচ্চা মেয়ের প্রেমে পড়ে গেলাম। তার চোখের গভীরে হারিয়ে গিয়েছিলাম। মেয়েটার মুখ আমি দেখিনি, আমি মেয়েটার চোখের প্রেমে পড়েছিলাম। মেয়েটার চোখ দুটো দেখার পর মনে হয়েছিল এই মেয়েটাকে ছাড়া আমার আর চলবে না। সারা জীবনের জন্য এই মেয়েকে আমার পাশে চাই। নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎই মেয়েটার আইডির উপরে আমার দৃষ্টি আটকে গিয়েছিল। মেয়েটার আইডির নামটা ছিল অদ্ভুত। আমার এক ফ্রেন্ডকে বলি তার সমস্ত ইনফরমেশন আমাকে এনে দিতে। মেয়েটার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু আমি হাত দিয়ে ওনাকে থামিয়ে দিলাম। তারপর গম্ভীর গলায় বললাম, দেখুন এগুলো আমি জানি, আপনার অন্য কিছু বলার থাকলে বলতে পারেন। তুমি কিভাবে জানো? ছবিটা আমার হলেও আইডিটা প্রিলিয়া আপুর ছিল। আমাকে যেদিন আপনারা দেখতে আসেন সেদিন প্রিলিয়া আপু আপনাকে দেখে ভালোবেসে ফেলে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু প্রিলিয়া আপু সেই কথা কাউকে বলেনি। প্রিলিয়া আপুর চোখ আর আমার চোখ প্রায় একই রকম, আর সেটারই সুযোগ প্রিলিয়া আপু নেয়। প্রিলিয়া আপুর এক বন্ধু গিয়ে আপনার কাছে যায় আর তার প্রমাণ করে আসে ওই আইডির মেয়েটা সে। আইডিটা প্রিলিয়া আপুর হওয়া তার প্রমাণ করতে বেশি কষ্ট করতে হয়নি। আপনারা দুজনেই অপরাধী। প্রিলিয়া আপু আপনার সাথে প্রতারণা করেছে, আর আপনি আমার সাথে অন্যায় করেছেন। অত মানুষের সামনে আমাকে অপমান করেছেন। এঙ্গেজমেন্টের দিন একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে বা তাকে রেখে তার মামাতো বোনকে রিং পরিয়ে দিলে এটা সেই মেয়েটার জন্য কতটা অপমানজনক সেটা আপনি বোঝেন? সমাজের মানুষ সেই মেয়েটার সাথে কেমন আচরণ করে আপনি জানেন? আপনি তো পারতেন আগে বিয়েটা ভেঙে দিতে, কিন্তু আপনি কি করলেন? এঙ্গেজমেন্টের দিন সবার সামনে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিলেন।
আপনার উদ্দেশ্যই হয়তো ছিল আমাকে অপমান করা, হয়তো আমি ক্ষমার অযোগ্য। তোমার সাথে যে অন্যায়টা করেছি তার জন্য ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। প্রিলিয়া আমাকে এমনভাবে সবটা বলেছিল যে আমি সবটা বিশ্বাস করতে বাধ্য হই। প্রিয়ার কথায় আমার মনে তোমার জন্য ঘৃণার সৃষ্টি হয়। তোমার কর্মকাণ্ডে ভীষণ রাগ হয়। তুমি সত্যিটা বলে দিলে এসব হয়তো হতো না। প্লিজ এসব কথা বন্ধ করেন। এগুলো আপনিও জানেন আর আমিও জানি। এসব কথা শুনতে আর ভালো লাগছে না। আমি অতীত নিয়ে ভাবতে চাই না। বর্তমানে যা আছে তাই নিয়েই থাকতে চাই। আপনার আর কিছু বলার থাকলে বলুন, না হলে আমি চলে যাচ্ছি। জোর করে কিছু হয় না জানি। এখন তুমি বিবাহিত। তোমার উপরে অন্য কারোর অধিকার। ডক্টর রুদ্র তোমার হাসবেন্ড। ডক্টর রুদ্র তোমার ভীষণ খেয়াল রাখে আমি জানি। তোমার প্রতি কোনো দায়িত্বই সে অবহেলা করে না, তার দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখে না। কিন্তু ডক্টর রুদ্র কি তোমাকে ভালোবাসে নাকি শুধুই তোমাকে নিজের দায়িত্বই মনে করে? আমার জানা মতে ওনার একজন প্রাক্তন ছিল। আমি নির্বিঘ্নে সেই স্থান ত্যাগ করলাম। বিহান আরো কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি শোনার প্রয়োজন মনে করলাম না। বিহান পেছন থেকে অনেকবার ডেকেছিল, আমি নিঃশব্দে চলে এলাম। সবার মুখে দায়িত্ব 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 শব্দটা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে। ক্যাব থেকে বেরিয়ে একটা চড়ে বসলাম। নিজের বাসায় যাব না, রুদ্রের কাছে যাব। আজকে আমার উত্তর চাই। আমি কি শুধুই ওনার দায়িত্ব? বাসায় এসে কলিং বেল বাজাতেই মামুনি দরজা খুলে দিল। মামুনিকে দেখেই জড়িয়ে ধরলাম। মামুনির সাথে কৌশল বিনিময় করলাম। মামুনির কাছ থেকে জানতে পারলাম রুদ্র আজকে হসপিটালে যাননি। পা বাড়ালাম রুমের উদ্দেশ্য। রুমে যাওয়ার আগে স্টাডি রুমের সামনে যেতেই আমার পা দুটো থেমে যায়। স্টাডি রুম থেকে হাসাহাসি শব্দ আসছে। আমি ঘাড় ঘুরিয়ে স্টাডি রুমের দিকে তাকালাম। স্টাডি রুমের দরজা খোলা থাকায় আমার দেখতে অসুবিধা হলো না স্টাডি রুমে কারা আছে। স্টাডি রুমে রুদ্র আর ইলান ভাইয়া বসে আছে। দুজনের মাঝে হাসির প্রতিযোগিতা চলছে। স্টাডি রুমে যেতে গিয়েও আমি থেমে গেলাম। ইলান ভাইয়া হাসি থামিয়ে বলে, রিয়া পারেও বটে, এসব দুষ্টুমি বুদ্ধি ওর মাথায়ও আসে। এই মেয়েটা সবাইকে হাসি খুশি রাখতে চায়। দেখ তোকেও কেমন চেঞ্জ করে দিল। আচ্ছা তুই কি রিয়াকে ভালোবাসিস? ইলান ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম তাদের হাসাহাসি বা আলোচনার মূল বিষয়বস্তু আমাকে ঘিরেই। আমি অপেক্ষা করছি রুদ্রর উত্তর শোনার জন্য। উনি আমাকে ভালোবাসেন নাকি না। রিয়া নিতান্তই ছোট। এই বয়সটা ছেলে মেয়েদের আবেগের বয়স। এই বয়সী ছেলে মেয়েদের আজকে একজনকে ভালো লাগে তো কালকে আরেকজনকে। রিয়া যখন আবেগের বয়সটা পার করে যাবে, ওর মাঝে ম্যাচুরিটি আসবে, তখন তার আর আমাকে ভালো লাগবে না। রিয়া ফিল করবে সে আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করে। আমি রিয়াকে বিয়ে করে ওর লাইফের অনেকটাই ক্ষতি করে দিয়েছি। এখন আমার দায়িত্ব ওর লাইফটাকে গুছিয়ে দেওয়া। আমি রিয়াকে ভালোবাসি না, ও শুধুই আমার দায়িত্ব। আর কিছু শোনার মতো শক্তি বা ধৈর্য আমার নেই। চোখ থেকে টুপ টাপ অশ্রু গড়িয়ে পড়ছে। দ্রুত পা ফেলে রুমে চলে এলাম। আমি শুধুই ওনার লাইফে বোঝা, এছাড়া আর কিছুই না। নিজের জীবনের উপরে বিতৃষ্ণা চলে এসছে। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাই। ওনাকে সারা জীবনের জন্য আমি নামক বোঝা থেকে মুক্ত করে দেই। দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়লাম। সবকিছু অসহ্য লাগছে। আমি কি বলেছিলাম তোমাকে? এবারেও আমার কাছ থেকে কোনো রূপ সারা শব্দ না পেয়ে উনি রেগে গেলেন। উনি বেশ কিছুক্ষণ যাবৎ কথা বলে যাচ্ছেন, কিন্তু আমি ওনার কথার প্রতি উত্তরে কিচ্ছু বলি নাই। ওনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। উনি নামক ব্যক্তিটাকে অসহ্য লাগছে। উনি আমাকে মেঝে থেকে টেনে তুললেন। আমার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বললেন, কি হলো? তুমি আমার কথা শুনতে পারছো না? আমি যা বলছি তা কি তোমার কর্ণগোচর হচ্ছে না? তুমি একা এই বাসায় আসছো কেন? তোমাকে একা একা এতটা পথ আসার অনুমতি কে দিয়েছে? তোমাকে বলেছিলাম না বাসা থেকে একা না বের হতে? বলেছিলাম না আমি? এবারেও নিশ্চুপ। আমাকে বললে আমি তোমাকে নিয়ে আসতাম না? বলো আসতাম না তোমাকে নিয়ে? আমি শুধু চোখ তুলে ওনার দিকে তাকালাম। উনি আরো কিছু বলতে চেয়েছিলেন কিন্তু আমার অশ্রুসিক্ত চোখ দুটো দেখে উনি থেমে গেলেন। আমার সিক্ত চোখ দেখে উনি অস্থির হয়ে পড়লেন। আমার হাত ছেড়ে উনি আমার দুই গালে হাত রাখেন। হোয়াট হ্যাপেন ডিয়ার? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কি বকা দিয়েছি? বলো দিয়েছি বকা? তাহলে কাঁদছো কেন? আমি মলিন কণ্ঠে বললাম, আমি কি শুধুই আপনার দায়িত্ব? উনি হয়তো আমার প্রশ্নটা শুনে থমকে গেছেন। কয়েক সেকেন্ড আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অতঃপর থেমে থেমে বললেন, হঠাৎ এই প্রশ্ন? কিছু কি হয়েছে? উনি সেদিন খুব শুকনোভাবে আমার প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। তারপর থেকে ওনাকে কোনো দিনই প্রশ্নটা করিনি। কিন্তু ওনার সাথে কথা বলা কমিয়ে দিয়েছি। যে আমার হবে না তার প্রতি মায়া বাড়িয়ে তো লাভ নেই। প্রয়োজনের বাইরে একটা কথা ওনার সাথে বলি না, এতে ওনারও কোনো হেলদোল নেই। আমি যে ওনার সাথে কথা বলি না এতে হয়তো ওনার কিছুই যায় বা আসে না। উনি হয়তো লক্ষ্যই করেননি বিষয়টা। উনি আগের মতো আমাকে বাসায় আটকে রাখেন না। আমাকে আমার নিজের মতো ছেড়ে দিয়েছেন। উনি ওনার মতো থাকেন আর আমি আমার মতো। আমার যখন ইচ্ছে তখন বাসা থেকে বের হয়ে যাই।
রুদ্র এখন আর এসবের কোনো খোঁজ খবর রাখেন না। মেডিকেলে চান্স হয়েছে, যেদিন খবরটা জানতে পারি সেদিন আমার অনুভূতি কেমন হয়েছিল বলে বোঝানো সম্ভব নয়। আনন্দে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কেঁদেছিলাম, সেদিন খুব কেঁদেছিলাম আব্বুকে জড়িয়ে ধরে। আব্বুর চোখের কোণে অশ্রুকণা ভিড় জমিয়েছিল, তবে সেটা দুঃখের নয়, আনন্দের। গাড়ি থেকে নামতেই শত শত ছাত্রের সমাবেশ দেখতে পেলাম। কেউ গেট দিয়ে ঢুকছে, আবার কেউ বের হচ্ছে, সবার গায়ে সাদা অ্যাপ্রন। আমার গায়েও আছে। আর একবার কলেজটায় চোখ বুলিয়ে নিলাম, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। এক পলক রুদ্রের দিকে তাকালাম। রুদ্রের সাথেই আমি এসেছি। রুদ্র এই মেডিকেলের ডক্টর। রুদ্রের মুখে অমায়িক হাসি, রুদ্রের গায়েও সাদা অ্যাপ্রন। কোথা থেকে ত্রয়ী এসে আমার হাত ধরে গেট দিয়ে প্রবেশ করে। ত্রয়ীর চোখে মুখে উচ্ছ্বাস। আমাদের খুশিটা তো তখনই দ্বিগুণ হয়ে গিয়েছিল যখন জানতে পেরেছিলাম আমরা দুজনে একই মেডিকেলে চান্স পেয়েছি। আমরা দুজন বরাবরের মতো একসাথে থাকতে পারবো। আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। এত এত অপরিচিত মুখের মাঝে একটা অর্ধ পরিচিত মুখ দেখতে পেয়েছিলাম। দীর্ঘ সময় পার করার পর ইফাদের সাথে দেখা। উনি এখন আমার টিচার। ওনাকে প্রথম দেখে আমি চমকে গিয়েছিলাম, ঠিক তেমনি উনিও আমাকে দেখে চমকে গিয়েছিলেন। চমকাচমকির পালা শেষ হতেই আমরা দুজনেই হেসে ফেলি। ইফাত স্যার হেসে বলেছিলেন, আপনার সাথে আবারও দেখা হয়ে গেল। তখন আমাদের পরিচয়টা একরকম ছিল, আর এখন আর এক রকম। তখন আমাদের পরিচয়টা ছিল এই ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় হঠাৎই দেখা হয়ে যাওয়া দুই মানব মানবী। এখন আমাদের সম্পর্কটা টিচার স্টুডেন্ট। পড়ার টেবিলে বসে বই নাড়াচাড়া করছি। নতুন বইয়ের গন্ধ আমার বরাবরই ভালো লাগে। সেটা পাঠ্য বই হোক বা গল্পের বই। তবে আগের মতো বই হাতে পাওয়ার আনন্দটা আর হয় না। সবাই মিলে একসাথে বই আনার অনুভূতিটাই অন্যরকম। দরজায় খট করে আওয়াজ হতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। উনি অলস ভঙ্গিতে দরজাটা বন্ধ করে এসে বিছানায় শুয়ে পড়লেন। উনি বাসায় এসেছে মিনিট ২০ হয়েছে। এসে শাওয়ার নিয়েছেন, ডিনার করেছেন। ওনাকে এই রাতের বেলায় শাওয়ার নিতে দেখলেই আমার শীত শীত লাগে। ওনার মতে ফ্রেশ হলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। একদিনই সবার সাথে বেশ ভাব হয়ে গেছে। আচমকা ওনার কথা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, সবাই অনেক ভালো। প্রত্যেকটা স্যারই অনেক ফ্রেন্ডলি। ইফাত স্যার একটু বেশিই ভালো। আমাদের দুজনের মাঝে অনেক মিল আছে। উনিও যেমন, আমিও তেমন। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, একদিনের মাঝেই বুঝে গেলে ডক্টর ইফাত অনেক ভালো? এখানে পড়াশোনা করতে গিয়েছিলে নাকি ডক্টর ইফাত আর তোমার মাঝে মিল খুঁজতে গিয়েছিলে? একদিনে বুঝবো কেন? ওনার সাথে আমার আরও ২ বার দেখা হয়েছে। মনে আছে ওই দিন আমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল? ওই দিন তো উনিই আমাকে বাঁচিয়েছিলেন। ভালো বা খারাপ বোঝার জন্য একদিনই যথেষ্ট। আর আমি মানুষের মুখ দেখে বুঝতে পারি কে ভালো আর কে খারাপ। উনি ঠাট্টার স্বরে বলেন, আসছে জ্যোতিষী, মুখ দেখে মনের কথা বলে দিতে পারে। নিজের মন কি চায় সেটাই বুঝতে পারে না, আবার অন্যেরটা। আমি রেগে বললাম, দেখুন একদম মজা করবেন না। উনি সিরিয়াস ভঙ্গিতে বলেন, তুমি বললে ডক্টর ইফাদের সাথে তোমার ২ বার দেখা হয়েছে। ওই ঘটনার দিন একবার, আর একদিন কবে দেখা হয়েছিল? ওনার প্রশ্ন শুনে আমি দমে গেলাম। রাগী দৃষ্টি শীতল হয়ে এলো। পরে গেলাম অথৈ সাগরে। ওনাকে যদি কলেজের ঘটনা বলি তাহলে উনি রাস্তা থেকে ইট তুলে এনে আমার মাথা ফাটিয়ে দেবেন। ওই দিন ওনাকে না বলে একা একা কলেজে যাওয়ার জন্য উনি আমার উপরে রেগেছিলেন। এখন যদি বলি ওই দিন কলেজে আমাকে একটা ছেলে হ্যারাস করছিল, ইফাত স্যার আমাকে ওই ছেলেটার কাছ থেকে বাঁচিয়েছিলেন, তাহলে উনি আর আমাকে আস্ত রাখবেন না। আমি আমতা আমতা করে বললাম, ওই তো একদিন কোচিংয়ে দেখা হয়েছিল। ওনার হয়তো আমার উত্তরটা বিশ্বাস হয়নি। তাই উনি ধীর গলায় বললেন, তুমি সত্যি বলছো তো? এখানে অন্য কোনো কাহিনী নেই তো? আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, আমি একদম সত্যি কথা বলছি, আর কোনো কাহিনী নেই। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চোখ বন্ধ করে ফেললেন। ওনার মুখ দেখে মনে হচ্ছে না উনি আমার কথা বিশ্বাস করেছেন। আপাতত এই টপিক অফ করেছেন, এটাই অনেক। রুদ্র ড্রাইভ করছে আর আমি রুদ্রের পাশে বসে আছি। রুদ্রকে দেখে অনেকটা চিন্তিত মনে হচ্ছে, মনোযোগ দিয়ে ড্রাইভ করছেন না। কেমন জানি অন্যমনস্ক। জিজ্ঞেস করেও লাভ নেই, কারণ উনি বলবেন না। আমি রুদ্রের চিন্তা বাদ দিয়ে বাইরে তাকালাম। একটা ফুলের দোকানের সামনে ভাইয়াকে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হলাম। মনে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্নই। ভাইয়ার তো এই সময় অফিসে থাকার কথা। তাহলে এখানে কি করছে? ভাইয়া মেয়েটার সাথে এখানে দাঁড়িয়ে আছে কেন? মেয়েটা কে? আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, গাড়ি দাঁড় করান। আচমকা আমার বলা কথায় রুদ্র থতমত খেয়ে গেলেন। দ্রুত দক্ষ হাতে গাড়ি দাঁড় করালেন। তারপর আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, এভাবে হুট করে কেউ চিৎকার করে গাড়ি দাঁড় করাতে বলে? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কবে একটু ঠিক হবা? ওনার কথা শুনে চট করে মাথাটা গরম হয়ে গেল। উনি সব সময় নিজের দোষ আমার উপরে চাপিয়ে দেবেন আর আমিও বাধ্য মেয়ের মতো মেনে নেব, তা তো হবে না। আমি ওনার দিকে চোখ রাঙিয়ে বলি, আপনার স্বভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। অ্যাক্সিডেন্ট এমনিতেই হতো, আপনি অমনোযোগী হয়ে গাড়ি চালাচ্ছিলেন।
আর আমি চিৎকার করে গাড়ি দাঁড় করাতে বলিনি। আপনি অন্যমনস্ক ছিলেন, তাই মনে হয়েছে আমি চিৎকার করে বলেছি। উনি আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই আমি গাড়ি থেকে নেমে পড়লাম। ওই দোকানটার সামনে গিয়ে আর ভাইয়াকে ধরতে পারলাম না। ততক্ষণে ভাইয়া মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠে চলে গেছে। আমি হতাশ হয়ে ফিরে এলাম। ক্লাস শেষে গাড়িতে এসে বসলাম। আজকে ওনার হাফ ডিউটি থাকায় আমার সাথেই যাবেন। আমি গাড়িতে বসা মাত্রই উনি আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, ডক্টর ইফাদের সাথে এত কিসের হাসাহাসি, হ্যাঁ? তোমার বরের কি টাকার অভাব পড়েছে যে বাইরের লোকের কাছ থেকে তোমাকে খেতে হবে? ওখানে তো আমিও ছিলাম, তাহলে তুমি ডক্টর ইফাদের সাথে কেন লাঞ্চ করলে? আমি কাট কাট গলায় বললাম, আপনাকে উত্তর দিতে আমি বাধ্য নই। উনি আমার প্রশ্নে অতিরিক্ত মাত্রায় রেগে গেলেন। রেগে গিয়ে উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন। এক টানে উনি আমাকে সিট থেকে ওনার কোলে বসিয়ে দিলেন। আচমকা ওনার কাজে আমি বিস্মিত, শিহরিত। বিস্ময়ে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। উনি রাগে ফোঁসফোঁস করছেন। হঠাৎ ওনার বলিষ্ঠ হাতজোড় আমার কোমর চেপে ধরে। ওনার হাতের ছোঁয়া আমার কোমরে পেতেই আমার শরীরটা বরফের মতো জমে গেল। উনি আমার খুব কাছে চলে এলেন। ওনার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। উনি দাঁতে দাঁত চেপে বললেন, আমাকে বলতে বাধ্য নও তো কাকে বলতে বাধ্য? হুম? ওই ইফাতকে? ওই ইফাদের আশেপাশেও যদি তোমাকে দেখি তো একদম মেরে ফেলবো বলে দিলাম। ওনার হাত জোড়া আমার কোমর থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি কাকে বলতে বাধ্য সেটা নিশ্চয়ই আপনাকে বলবো না। আমি কার সাথে কথা বলবো, কার সাথে মিশবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয়ই আপনি ঠিক করে দেবেন না? আমি কার সাথে কথা বলবো আর না বলবো, কার সাথে মিশবো আর না মিশবো, আপনার অধিকার খাটানো বন্ধ করুন আমার লাইফে। আপনি বুঝতে পারছেন না, আপনি আমার লাইফে অনধিকার চর্চা করছেন। দেখো রিয়া, আমাকে রাগিও না। আমার রাগানোর ফল তোমার জন্য নিশ্চয়ই সুখকর হবে না। তুমি আমার স্ত্রী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। প্লিজ বন্ধ করুন আপনার এই দায়িত্ব পালন। এই দায়িত্ব শব্দটা শুনতে শুনতে আমি হাঁপিয়ে গেছি। দায়িত্ব শব্দের বেড়াজালে পড়ে আমার লাইফটা হেল হয়ে গেছে। এই দায়িত্ব শব্দটা আমি আর নিতে পারছি না। বন্ধ করুন আপনার দায়িত্ব পালন। অনেক পালন করেছেন আপনার দায়িত্ব, এবার আমাকে মুক্তি দিন। ওহ সরি, আপনি না, আমার আপনাকে মুক্তি দেওয়া উচিত। আমি নামক দায়িত্বের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে দেওয়া উচিত। আজকে থেকে আপনাকে মুক্ত করে দিলাম। আর আমি নামক বোঝা আপনাকে বইতে হবে না। শেষবারের মতো আমাকে আমার বাসায় রেখে আসুন। উনি আমাকে ওনার কোল থেকে ছুঁড়ে ফেলার মতোই সিটে রাখলেন। কোমরে হালকা ব্যথাও পেয়েছি। উনি গাড়ি স্টার্ট দিলেন। উনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। উনি প্রচণ্ড স্পিডে গাড়ি ড্রাইভ করছেন। ভয়ে আমি জড়সড় হয়ে বসে আছি। 30 মিনিটের রাস্তা আজকে 20 মিনিটেই চলে এসেছি। বাসার সামনে আসতেই উনি গাড়ি থেকে নেমে আমাকে টেনে গাড়ি থেকে নামান। টানতে টানতে বাসার ভেতরে নিয়ে যান। কলিং বেল না বাজিয়ে ওনার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে বাসায় প্রবেশ করলেন। রুমে যাওয়ার পথে মামুনির সাথে দেখা। মামুনি ওনাকে অনেক প্রশ্ন করেন, উনি এত রেগে আছেন কেন? আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? উনি মামুনির কথাগুলো উপেক্ষা করে আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলেন। মামুনি ও রুদ্রের পেছন পেছন আসেন। রুদ্র আমাকে নিয়ে রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দেন। উনি আমাকে রেখে সারা রুম জুড়ে পায়চারি করছেন। টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে মাথায় ঢেলে দেন। আমি ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছি। ওনাকে এতটা রেগে যেতে আমি আগে কখনো দেখিনি। ওনাকে দেখে আমার ভীষণ ভয় করছে। আচমকা উনি আমার 2 বাহু চেপে ধরেন। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। উনি আমাকে নিজের সাথে চেপে ধরলেন। আমাকে আর এখন ভালো লাগে না? অন্য কাউকে ভালো লাগে? এই জন্যই আমার কাছ থেকে মুক্তি চাও? শুনে রাখো, মুক্তি তুমি কোনো দিনই পাবে না। আমাকে তোমার ভালো লাগুক আর না লাগুক, তোমাকে আমার সাথেই থাকতে হবে। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও তোমার আমার কাছ থেকে কোনো মুক্তি নেই। তুমি সেদিনই মুক্তি পাবে যেদিন আমি এই বাসা থেকে লাশ হয়ে বেরিয়ে যাব। ওনার ফোন বেজে উঠতেই উনি আমাকে ছেড়ে দিলেন। ফোনের স্ক্রিনে নামটা দেখে উনি বেলকানিতে চলে গেলেন। বেলকানিতে যেতেই ওনার একটা কথায় কর্ণকুহুর হলো, ও পালালো কিভাবে? তারপর আর কোনো কিছুই বোধগম্য হলো না। কিছুক্ষণ পরেই উনি রেগে রুম থেকে বের হয়ে গেলেন। আজকে কলেজে আসতেই ত্রয়ী আমাকে চেপে ধরে। ও আমার বিয়ের ব্যাপারে জেনে গেছে, যেটা এতদিন ধরে আমি ওর কাছ থেকে লুকিয়ে গিয়েছিলাম। আমি কলেজে যেতেই কতক্ষণ গাল ফুলিয়ে বসে রইল। আমার সাথে কথা বলবে না। যখন দেখলো আমি ওর রাগ ভাঙানোর কোনো প্রচেষ্টাই করছি না, আমি নিজের মতোই বসে আছি, তখনও নিজেই এসে কথা বলল, আমি তোর এতটাই পর যে আমাকে তোর বিয়ের খবরটাও দিলি না। তোর বিয়ে নিয়ে আমার কত প্ল্যান ছিল, স্বপ্ন ছিল, তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। হে পাষাণ নারী, আপনি আমার মনটা ভেঙে 2 টুকরো করে দিলেন। পরিস্থিতি ছিল না তোকে বলার মতো। আমি আমার লাইফের কোনো কিছু তোকে ছাড়া করি বল? আমার জীবনের এত ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোকে ছাড়া নিশ্চয়ই করতাম না। পরিস্থিতি এমন ছিল যে কাউকে বলতে পারিনি। তুই আমার বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছিলি। আমি জানতাম মানুষ নিজের বিয়ে নিয়ে স্বপ্ন দেখে, আর তুই অন্যের বিয়ে নিয়ে স্বপ্ন দেখলে এমনই হয়।
তুই জানিস না, মেয়েরা নিজের বিয়ের থেকেও নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে নিয়ে বেশি স্বপ্ন দেখে। আমি কেমন হতভাগা, নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইকে এখনো দেখতে পেলাম না। আচ্ছা, জামাইকে না দেখা, তোর জামাই সম্পর্কে কিছু বল। ভাইয়া তোকে নিশ্চয়ই অনেক ভালোবাসে। আমার ভালো লাগায় সে, আর তার ভালো না লাগায় আমি। তার বিরক্তিতে আমি, আমার স্বস্তিতে সে। আমার ভালোবাসায় সে, তার ঘৃণায় আমি। এসব কি বলছিস? তার কাছে শুধুই আমি দায়িত্ব। সে আমাকে নিজের দায়িত্ব ছাড়া আর কিছুই মনে করে না। আমাকে একা ছাড়তে সে ভয় পায়, আমাকে কোনো ছেলের সাথে দেখলে সে রেগে যায়। আমার উপরে সে সব ধরনের অধিকার ফলায়, কিন্তু তবুও আমি তার দায়িত্ব। আমি তোকে গাধা ভাবতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোর গাধা হওয়ার যোগ্যতাও নেই। তোকে যদি গাধা বলি তাহলে গাধাকে অপমান করা হবে। তোকে যদি ভালো নাই বাসে, শুধু দায়িত্বই মনে করে, তাহলে তোকে একা ছাড়তে কেন ভয় পাবে? তোকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে কেন সে রেগে যাবে? তোকে নিয়ে কেন এত পজিটিভ হবে? গাধা, ভাইয়া তোকে ভালোবাসে, কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। কিছু মানুষ মুখে না, কাজের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করে। ভাইয়া, রাগের আড়ালেই তোর জন্য এক অসীম ভালোবাসা রয়েছে। শুরু হয়ে গেল ত্রয়ীর ভালোবাসা নিয়ে জ্ঞান দেওয়া। আমি জানতাম ত্রয়ী ভালোবাসা নিয়ে একটু অভিজ্ঞ, কিন্তু এখন মনে হচ্ছে ত্রয়ী ভালোবাসার উপরে পিএইচডি করে আসছে। আমি ত্রয়ীর বকবকানির হাত থেকে বাঁচতে বয়ে চোখ বোলাতে ব্যস্ত। ঠিক তখনই রুদ্র আমার পাশে এসে বসে পড়ে। আচমকা ওনার আগমনে আমরা দুজনেই চমকে উঠি। আমরা দুজনেই চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। রুদ্র আমাদের দুজনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে কি এলিয়েন মনে হচ্ছে? আমরা দুজনে মাথা নাড়িয়ে না বলি। ত্রয়ী রুদ্রের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপনি আমার স্যার, আবার রিয়ার খালাতো ভাই। আপনার কাছে তো রিয়ার নামে বিচার দেওয়া যায়। অবশ্যই। রুদ্রর কথায় মনে হলো ত্রয়ীর সাহসটা বেড়ে গেল। এই বেয়াদব মহিলা আমাকে রেখে একা একা বিয়ে করে ফেলেছে। বিয়েতে কি আমি বেশি খেয়ে ফেলতাম? এক পিস রোস্ট আর এক প্লেট পোলাওই তো খেতাম। বলুন, এটা কি ঠিক করেছে আমার সাথে? বিয়েতে দাওয়াত তো দিলই না। তার উপর বিয়ের এতদিন হয়ে গেল, আমাকে একটা বাড়ির জন্য জানালো না বিয়ের কথা। আমাকে অন্য কারো কাছ থেকে জানতে হয় ওর বিয়ের কথা। রিয়া তোমার সাথে এটা একদমই উচিত করেনি। রিয়ার উচিত তোমাকে ডাবল ট্রিট দেওয়া। আগে জানতাম সব সময় বিপরীত ধর্মী দুইটো মানুষের বিয়ে হয়, কিন্তু রিয়ার বেলায় সেটা নিয়ম পাল্টে গেল। রিয়া তো কিপটা, রিয়ার জামাই আরো বেশি কিপটা, বজ্জাত একটা লোক। এতদিন হয়েছে বিয়ে করেছে, কিন্তু নিজেদের শালীর খোঁজ খবর নেবে না। রুদ্র তৈরির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুদ্রর রিয়াকশন দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। আমি মাথা নিচু করে বসে আছি। ত্রয়ী মার কাছে মামাবাড়ির বিচার দিচ্ছে। ত্রয়ী যখন জানতে পারবে যার কাছে আমার হাজবেন্ডের নামে বিচার দিচ্ছে সেই আমার হাজবেন্ড, তখন ত্রয়ীর রিয়াকশন কেমন হবে? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। রুদ্র দুই তিনবার কেশে গলাটা একটু পরিষ্কার করে বলে, যার নামে এত মহান মহান বাহিনী বলছো, তাকে তোমার দেখতে ইচ্ছে করছে না? কে বলছে দেখতে ইচ্ছে করছে না? অবশ্যই দেখতে চাই। ঠিকানা জানলে এখনই গিয়ে দেখা করে আসতাম। পাতালে থাকলে পাতালে গিয়ে দেখা করে আসতাম। তাই নাকি? তোমাকে কষ্ট করে পাতালে গিয়ে দেখা করে আসতে হবে না। যাকে দেখার এত ইচ্ছে সে তোমার সামনেই বসে আছে। মানে? আমি রিয়ার হাজবেন্ড, ডক্টর আরা পায়মান রুদ্র। কথাটা শোনা মাত্রই ত্রয়ী লাফিয়ে ওঠে। আচমকা এমন ভয়ানক কথাবার্তা ত্রয়ীর হজম হচ্ছে না। পুরো ব্যাপারটা ত্রয়ীর বোধগম্য হতে সেকেন্ড বিশেক লাগলো। ব্যাপারটা বোঝা মাত্রই ত্রয়ী আমতা আমতা করে বলে, স্যার বাসায় আমার অনেক কাজ, আজকে মেহমান আসবে তো, আম্মু একা একা সব করতে পারবে না। আমি আসি স্যার। ত্রয়ীর কথাটা আমার কর্ণগোচর হওয়া মাত্রই আমি ত্রয়ীর দিকে চোখ বড় বড় করে তাকাই। যেই মেয়ে নাকি জীবনে এক গ্লাস পানি ঢেলে খায় না, সে নাকি তার মাকে সাহায্য করবে। সাহায্যের নামে সব গোছানো জিনিস এলোমেলো করে দেবে। বেশ বুঝতে পারছি ত্রয়ী রুদ্র থেকে পালানোর জন্য মিথ্যে বলছে। ত্রয়ীর কথাগুলো বলেই নিজের ব্যাগটা নিয়ে কোনো রকমে দৌড়ে পালালো, যেন এখান থেকে গেলেই সে বাঁচে। যাওয়ার আগে অবশ্য আমাকে চোখ রাঙিয়ে যেতে ভুল করেনি। এর মানে সে আমাকে পরে দেখে নেবে। বাসায় এসছি মিনিট 20 হয়েছে। রুদ্র আমার সাথে আসার কথা ছিল না, কিন্তু আঙ্কেলের জরুরি তলবে হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসায় আসতে হয়েছে। ওনার দাদু অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর উনি আমাকে দেখতে চেয়েছেন। আঙ্কেলরা দুই ভাই বোন। আঙ্কেল শহরে থাকে আর আঙ্কেলের বোন গ্রামে। আর আঙ্কেলের মা ওনার বোনের কাছে থাকে। ওনার নাকি শহরে ইট পাথরের দেয়ালে বন্দি হয়ে থাকতে ভালো লাগে না। উনি যতদিন বেঁচে আছেন ততদিন মুক্ত পাখির মতো বাঁচতে চান, গ্রামের নির্মল হাওয়ায় বাঁচতে চান। এখন সবাই মিলে দল বেঁধে গ্রামে যেতে হবে। মামুনি ব্যাগ ট্যাগ গোছানো শুরু করে দিয়েছে। আমার মাঝে ব্যাগ গোছানোর কোনো তাড়া নেই। এই না যে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমার এসব ব্যাগ ট্যাগ গোছানো অসহ্য লাগে। ব্যাগ গোছানোর কাজটা তো আমি ওনাকে দিয়ে করাবো। আমি অলস ভঙ্গিতে বিছানার উপরে বসে আছি। উনি শাওয়ার নিতে ওয়াশরুমে গেছেন। উনি বের হলে আমি শাওয়ার নিতে যাব। ফোনে টুংটাং আওয়াজ করে মেসেজ আসছে। মেসেজগুলো ত্রয়ী পাঠাচ্ছে। আমাকে তখন কিছু বলতে পারেনি বলে এখন মেসেজ করে জ্বালিয়ে মারছে। আমি ভাবলেশহীনভাবে মেসেজের রিপ্লাই দিচ্ছি।
মাত্র এই 10টা মেসেজ দিলে আমি একটা দিচ্ছি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হতেই আমি লাফিয়ে উঠলাম। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে উনি বের হয়ে আসছেন। আমি বিছানা থেকে নেমে এক পা করে ওনার দিকে এগিয়ে যাচ্ছি। উনি প্রথমে খেয়াল না করলেও পরে উনি ঠিকই খেয়াল করলেন আমি ওনার দিকে এগিয়ে যাচ্ছি। উনি ভ্রু কুঁচকে তাকান আমার দিকে। উনি বিরক্তি নিয়ে বললেন, ফাজলামো বাদ দিয়ে শাওয়ার নিয়ে এসো। আমাদের এখনই বের হতে হবে। তুমি যদি রেডি হতে লেট করো তাহলে তোমাকে রেখেই চলে যাব। আমি ওনার কথাটা পাত্তা না দিয়ে বললাম, আপনি এত সুন্দর না হলেও পারতেন ডাক্তারবাবু। আপনাকে এত সুন্দর হতে কে বলেছিল? আপনার শাওয়ার লুকে আপনাকে। আমি কথাটা অসমাপ্ত রেখে ঠোঁট কামড়ে ধরলাম। আমার কথাবার্তা আর কাজকর্মে উনি অনেকটাই ঘাবড়ে গিয়েছেন। আমি আরেক পা এগিয়ে যেতেই উনি 2 পা পিছিয়ে গেলেন। ওনার অবস্থা দেখে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। ফিক করে হেসে দিলাম। হাসতে হাসতে বললাম, ডাক্তারবাবু আপনি সত্যিই ভীতু। উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন আমার মতিগতি। আমি ওয়াশরুমে চলে এলাম। আপনি একটু রুম থেকে যান তো। উনি ল্যাপটপে মনোযোগ দিয়ে কোনো কাজ করছিলেন। উনি ল্যাপটপে স্ক্রিনে দৃষ্টি রেখে বললেন, আমি এখন রুম থেকে যেতে পারবো না, দেখছো না কাজ করছি, প্লিজ যান না, আমি শাড়ি পরবো। আমি শাড়ি পরবো কথাটা শোনা মাত্রই উনি আমার দিকে তাকালেন। হঠাৎ শাড়ি কেন পরবা? শাড়ি পরবো না কেন? প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাচ্ছি, প্রথমবারের মতো দাদি শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছি। আমাকে শাড়ি পরতে হবে না? আমাকে দেখে মনে হতে হবে না যে আমি আপনার বউ? শাড়ি পরলেও তুমি আমার বউ, শাড়ি না পরলেও তুমি আমার বউই থাকবা। দাদুর সাথে তোমার প্রথমবার দেখা হচ্ছে না, এর আগেও অনেকবার দেখা হয়েছে। যখন দেখা হয়েছিল তখন তো আর আমি আপনার বউ ছিলাম না। এখন আমি আপনার ওয়াইফ, তাই আমাকে শাড়ি পরতেই হবে। একদম না, তুমি শাড়ি পরবে? তোমাকে দেখে মনে হয় না তোমার বিয়ে হয়ে গেছে। গ্রাউন বা অন্য কোনো ড্রেস পরলে তোমাকে দেখে 8-9 এর বাচ্চা মনে হয়, কিন্তু শাড়ি পরলে তোমাকে বড় বড় লাগে। পরে দেখা যাবে গ্রামের মহিলারা তোমার জন্য ফটাফট বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আমি তোমাকে নিয়ে একদম রিস্ক নিতে পারবো না। এই লাস্ট আমার ওনার পছন্দ করা জামা পরে আসতে হয়েছে। উনি আমাকে শাড়ি পরে আসতে দেননি, আমি ওনাকে শর্ত দিয়েছিলাম, উনি যদি ব্যাগ গুছিয়ে দেন তাহলে আমি শাড়ি পরে আসবো না। উনি আমার শর্ত শোনা মাত্রই রাজি হয়ে গেলেন। আমরা সবাই এখন বাসে বসে আছি। উনি আর আঙ্কেল গাড়ি করে যেতে চাইলে আমি আর মামুনি জেদ ধরি বাসে করে যাব। অগত্যা ওনাদের আমাদের সাথে বাসে করে যেতে হচ্ছে। আমি জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত, আর উনি ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। আমি ওনার দিকে তাকালাম অনেকবার, কিন্তু উনি একবারের জন্য আমার দিকে তাকালেন না। আমি অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম। আচমকা ব্রেক কষায় আমি সামনের দিকে হেলে পড়তে নিলেই একজোড়া বলিষ্ঠ হাত আমার কোমর চেপে ধরে। আমি অবাক চোখে ওনার দিকে তাকাই। উনি নিষ্ফলক আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকাতেই উনি আমাকে বড়সড় একটা ধমক দিয়ে বলে উঠলেন, এত বড় হয়ে গেছো, এখনো নিজেকে সামলাতে পারো না? কিছু পারো বা না পারো, জেদটা ঠিকই ধরতে পারো। আমি ওনার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, আমাকে সামলানোর জন্য তো আপনি আছেন। উনি আমার দিকে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে আবার নিজের কাজে মনোযোগ দিলেন। আমি অনিমেষ তাকিয়ে আছি ওনার দিকে। ওনার আঙুলের ডগা ব্যস্ত কিবোর্ডে। ওনার চোখের দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে। আমার দৃষ্টি আটকে আছে তো ওনাতেই। আজকে ওনাকে একটু বেশি সুন্দর লাগছে। ওনার উপর থেকে চোখ ফেরানোই দায়। আজকে উনি স্কাই কালারের একটা শার্ট পরেছেন আর কালো প্যান্ট, হাতে ব্রাউন কালার ফিতার একটা ঘড়ি, সামনে চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইচ্ছে করছে ওনার কপালের চুলগুলো একটু গুছিয়ে দেই, কিন্তু নিজের ইচ্ছাটাকে সংবরণ করলাম। কাজ করার মাঝে মাঝে উনি ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরছেন। এই সাধারণ কাজটাও যেন অসাধারণ লাগছে। ইস, আমার বরটা এত সুন্দর না হলেও পারতো। কারো নজর যেন না লাগে। উনি এবার ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকালেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, চুলগুলো ঠিক করে দাও তো, প্রচণ্ড ডিস্টার্ব করছে, ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। ওনার কথা শুনে আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কি মাইন্ড রিড করতে পারেন? না হলে আমার মনের কোণের জায়গা সুপ্ত ইচ্ছেটা উনি কিভাবে জানলেন? আমাকে এভাবে বসে থাকতে দেখে উনি আবার বলে উঠলেন, এভাবে হাঁ করে বসে আছো কেন? তাড়াতাড়ি করো। কিছুক্ষণ আগে বাস থেকে নেমেছি আমরা, গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা। এখান থেকে ভ্যানে করে অথবা রিস্কায় করে বাকিটা পথ যেতে হবে। আঙ্কেল আর রুদ্র ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। একটু পর পর উনি আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছেন। ভয়ে আমি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। অপেক্ষা করাটা ওনার কাছে বিরক্তিকর। ওনার মতে লাইফের প্রতিটা মিনিটের মূল্য অনেক। একটা মিনিট অপচয় মানে অনেক কিছু। উনি যে আমার উপরে ক্ষেপে আছেন সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গাড়ি ছাড়া বাসে করে আসার আইডিয়াটা আমারই ছিল, পরে মামুনি আমার সাথে তালে তাল মিলিয়েছে। আমাকে হয়তো ধমক দিয়ে চুপ করিয়ে দিতেন, প্ল্যান ক্যান্সেল করে দিতেন, কিন্তু মামুনির বেলায় সেটা তো সম্ভব না। তাই বাধ্য হয়ে এসছে। মামুনিকে তো কিছু বলতে পারবে না, তাই সবটা রাগ আমার উপরেই দেখাবেন। আঙ্কেল রুদ্রের হাতে ব্যাগটা দিয়ে এগিয়ে গেলেন রিস্কার খোঁজের জন্য। অল্প কিছুক্ষণের মাঝে কাঙ্ক্ষিত জিনিস নিয়ে ফিরে আসলেন আঙ্কেল। বেশ কিছুক্ষণ হয়েছে রুদ্রের দাদুর বাড়ি এসেছি। বিশাল এক বড় বাড়ি। ওনার দাদা শখ করে এই বাড়িটা তৈরি করেছিলেন, সবাই মিলে একসাথে এই বাসায় থাকবে।
সবারই নিজের নিজের জীবনের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি। আসার পর থেকেই আমাকে গ্রামের মহিলারা ঘিরে বসে আছে, এক একজন এক এক রকমের প্রশ্ন করছে। অস্বস্তি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, হুঁ আর হাঁ ছাড়া কোনো উত্তর দিচ্ছি না। এই বাসায় আমি রুদ্রর দাদু আর ওনার ফুপিকে ছাড়া আর কাউকে চিনি না। কিছুক্ষণ পরে মামুনি ধরে ধরে রুদ্রর দাদুকে নিয়ে আসে, বয়স পারে নুয়ে পড়েছেন। গায়ের সেই উজ্জ্বল রং হারিয়ে গেছে, আগের মতো সেই শক্তপোক্ত চেহারা আর নেই। লাঠি নিয়ে হাঁটতে হয়। আমি ওনার দিকে এগিয়ে আসতে নিলে উনি আমাকে হাত দিয়ে থামিয়ে দেন। আমাকে চোখের ইশারায় বসতে বলেন। আমিও ভদ্র মেয়ের মতো বসে পড়লাম। ওনাকে আমার সামনের একটা চেয়ারে বসালেন। আমার চিবুক ধরে বললেন, মাশাআল্লাহ, রুদ্রর বউ না যেন একটা পরী। আমার তো তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ ছিল। খুব করে চাইতাম তুই যেন রুদ্রের বউ হোস। আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। আমি লজ্জায় মাথা নুইয়ে ফেললাম। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলেন রুদ্র। রুদ্রকে দেখে দাদু বলে ওঠে, চাঁদের লাহান সুন্দর বউ পাইছো বলেই তো এই বুড়ির কথা ভুলে গেছে। একেবারের জন্য বুড়ি দাদির কথা মনে পড়ে না? তুই না বলতি আমি তোর প্রথম বউ, দ্বিতীয় বউকে পেয়ে প্রথম বউকে ভুলে গেলি? রুদ্র কিছু না বলে চুলে হাত চালিয়ে মুচকি হাসে। এতক্ষণে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, দম বন্ধ হয়ে আসছিল। এত মানুষের ভিড়ে আমি একা কখনোই থাকি না। আমাদের জন্য বরাদ্দকৃত রুমে এসে আমি স্ক্যাব খুলতে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ করে পেছন দিকের একটা পিন আটকে গেল। কোনোভাবে পিনটা ছাড়াতে পারছি না। হুট করে কোথা থেকে রুদ্র চলে এলো। উনি খুব সুন্দর করে পিনটা ছাড়িয়ে দিলেন। উনি গম্ভীর গলায় বললেন, আত্মনির্ভরশীল হতে শেখো। নিজের সমস্যার সমাধান নিজেরাই করার চেষ্টা করো। তোমাকে আগলে রাখার জন্য সারা জীবন তোমার পাশে কেউ থাকবে না। আমি কিছু না বলে টান দিয়ে ওনার হাত থেকে পিনটা নিয়ে নিলাম। অতঃপর মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। রাতের আকাশে মিটিমিটি তারা জ্বলছে। আমি আর রুদ্র ছাদে দাঁড়িয়ে আছি, দুজনেই চুপচাপ। উনি হঠাৎই প্রশ্ন করেন, মন খারাপ? হুম। তোমাকে কয়েকটা প্রশ্ন করি। জি বলুন। তোমার মনে হয় না আমার সাথে বিয়ে হয়ে তোমার লাইফটা নষ্ট হয়ে গেছে? সেটা মনে হবার তো কোনো কারণ নেই। আপনি একজন খুব ভালো হাজবেন্ড। আপনার দায়িত্ব পালনে কোনো রূপ ত্রুটি আপনি রাখেন না। আমার যখন যা চাই আমি মুখ ফুটে বলার আগেই আপনি নিয়ে আসেন। আপনি আমার কোনো অভাব রাখেননি। হয়তো আমাকে ভালোবাসেন না। আমি এই যুগের মেয়ে হলেও একটা কথা খুব বিশ্বাস করি, জীবনে বিয়ে একবারই হয়। কিন্তু আপনি তো আমার সাথে ভালো নেই। আমার সাথে আপনি দম বন্ধকর পরিস্থিতিতে আছেন। তাই হয়তো আপনাকে মুক্তি দিয়ে দেব। তবে ভাববেন না রিয়ার মুখে এক মনে আর এক। বাকি জীবনটা আমি একাই কাটিয়ে দেব। এই মেয়ে, তোমাকে এত কথা বলতে কে বলেছে? তোমাকে বলেছি না তোমার মুক্তি নেই? আমাকে ভালো লাগুক আর না লাগুক তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি তো প্রশ্নগুলো এমনি করেছি। তোমার উত্তর যদি হতো আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তবুও আমি তোমাকে ছাড়তাম না। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আজকে তোমাকে সব বলবো। এই কথাগুলো আমি কারো কাছে শেয়ার করি না। আমার একটা অতীত। ওনার কথার মাঝে মামুনি ডেকে উঠল। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে বললাম, আমি আপনার কথা পরে শুনবো। মামুনি ডাকছে, আসি। এই বাড়ির পেছনে একটা বিশাল বড় পুকুর রয়েছে। আমি হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়ে চলে এলাম। সময়টা এখন দুপুর, সবাই ঘুমোচ্ছে। এই দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা আমার একদমই নেই। আনমনে পুকুরের পাড়ি দিয়ে হাঁটছিলাম। আচমকা একটা গর্তে পা পড়ে গেল। টাল সামলাতে না পেরে আমি পুকুরে পড়ে গেলাম। সাঁতার না জানার কারণে এখান থেকে ওঠা আমার পক্ষে অসম্ভব। আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি পানির নিচে, দম বন্ধ হয়ে আসছে। এই বুঝি নিঃশ্বাসটাও আমার সাথে বেইমানি করে চলে গেল। বাঁচার আশা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে।